এ আপনি কি বলছেন রাজন? যে প্রকারে একই গর্ভ থেকে ভ্রাতা ও ভগ্নীর জন্ম হয়, সেই প্রকারে আপনার এই পুত্র এবং এই কন্যা একই যজ্ঞকুণ্ড থেকে জন্মেছে। ধৃষ্টদ্যুম্নকে আপনার পুত্র মানবার পরেও আপনি এই কন্যার পিতা হতে কেন অস্বীকার করছেন রাজন? ক্ষমা করবেন ঋষিবর, এই কন্যা না বর্তমানে আমার কোনো কার্য সম্পন্ন করবে না ভবিষ্যতে। তাহলে আমি একে কেন স্বীকার করব? আর এমনিতেও আমি এক পুত্র কামনা করেছিলাম, কোনো কন্যা নয়। পুত্র ধৃষ্টদ্যুম্ন, সকলে তোমার প্রতীক্ষা করছেন। চলো পুত্র। চলো পুত্র। ক্ষমা করবেন পিতা, কিন্তু আমারও এমনটা মনে হয় যে ঋষিবর সত্য কথাই বলছেন। যার জন্ম আমার সঙ্গে যজ্ঞকুণ্ডে হয়েছে সে আমার বোন এবং আপনার কন্যা। পুত্র ধৃষ্টদ্যুম্ন, তুমি সবেমাত্র এই সংসারে জন্ম নিয়েছ, তাই তুমি এই সংসারের মায়া আর সামাজিক নীতি সম্পর্কে অনভিজ্ঞ। পুত্র, এই সময় তোমার পক্ষে উচিত হবে সংসারে যে কাজের জন্য তোমার জন্ম হয়েছে সেই কাজেই মনোনিবেশ করা। চলো পুত্র। না রাজন, যজ্ঞ থেকে প্রাপ্ত সমস্ত প্রসাদই শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে হয় রাজন। আর সেই কারণে যজ্ঞাগ্নি সম্ভূতা কন্যাকে আপনার কন্যা রূপে স্বীকৃতি দিতেই হবে। নয়তো ও কোথায় যাবে, কি হবে ওর? ঋষিবর, এই যজ্ঞের পুরোহিত আপনিই তো। তাহলে আপনাকেই এই সিদ্ধান্ত নিতে হবে যে এই কন্যা কোথায় যাবে কিংবা ওর কি হবে। ক্ষমা করবেন রাজন, আমি তো শুধুমাত্র এই যজ্ঞের পুরোহিত। আপনি হলেন পিতা, সেই জন্য এই কন্যার সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নেবার অধিকার এবং কর্তব্য শুধুমাত্র আপনারই। যদি তাই হয় ঋষিবর, তাহলে আমি এই মুহূর্তেই এই কন্যাকে আপনাকে দক্ষিণা স্বরূপ দান করলাম। এই মুহূর্ত থেকে ওর সম্পর্কে সমস্ত সিদ্ধান্ত আপনি নিজেই নিতে পারেন। চলো পুত্র। এসো মা,
এসো। মাধব, মহারাজ দ্রুপদনার কন্যার সঙ্গে এরকম অন্যায় কিভাবে করতে পারেন? উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই যজ্ঞ থেকে যা কিছু প্রাপ্তি হবে উনি স্বীকার করবেন। পার্থ, প্রতিশোধের আগুনে জন্ম নেওয়া আত্ম অহংকার ব্যক্তির বিবেক হরণ করে নেয়, আর মানুষ ধর্ম আর অধর্মের পার্থক্য ভুলে যায়। পার্থ, মহারাজ দ্রুপদের প্রবৃত্তি নিজের প্রতিশ্রুতি ভুলে যাওয়া, আর এমনই কিছু উনি ওনার মিত্র দ্রোণাচার্যের সঙ্গেও করেছিলেন। কিন্তু এই প্রবৃত্তির কারণে অন্যায় আর অপমান তো দ্রৌপদীকে সহ্য করতে হচ্ছে, যে কষ্ট সহ্য করার জন্য দ্রৌপদী বাধ্য হয়েছেন। কিন্তু পার্থ, এসব দ্রৌপদীর পাওয়া কষ্টের কেবল সূচনাই ছিল। যে কষ্ট দ্রৌপদী সহ্য করেছে পার্থ, তা তো কেবল সেই জানে, আর আমি। মাধব, তুমি তো নিজেই বলো এই সংসারে ঘটা সমস্ত ঘটনার কোনো কারণ তো নিশ্চয়ই থাকে। দ্রৌপদীর এই ভয়ঙ্কর কষ্ট সহ্য করার পিছনে কি কারণ ছিল? উনি এই সব কিছু কেন সহ্য করছিলেন? পার্থ, আগুনে পোড়ার পরেই কাঞ্চন তার শুদ্ধতা লাভ করে, সেরকমই আগুন থেকে জন্ম নেওয়া দ্রৌপদীরও সহ্য করা এই কষ্ট তার ব্যক্তিত্বকে আরো দৃঢ় করেছিল, তাকে সাধারণ থেকে মহান করে তুলছিল। মুনিবর, আমি আমার প্রশ্নের উত্তর চাই। যাজ্ঞসেনী, তুমি যা জানতে চাইছো তা হলো নিয়তির লিখন। তোমার এই প্রশ্নের উত্তর দিতে আমি অসমর্থ। তাহলে কি এই সংসারে এমন কেউ নেই যে আমার প্রশ্নের উত্তর জানে, যে আমার জীবনের অর্থ উদ্দেশ্য বলতে পারে? শোনো মা, তোমার সমস্ত প্রশ্নের, সমস্ত সমস্যার, সমস্ত দ্বিধার উত্তর দেওয়ার জন্য একজনই আছেন, যার অর্চনা করতে চলেছি আমি। এসো, তুমিও আমার সঙ্গে চলো, কারণ তার চরণে শরণ নিলেই তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হে কৃষ্ণ, আপনার আশীর্বাদ গ্রহণ করার আগে আমার মনকে কি করে শান্ত করব? যদি আমার জীবনের কোনো উদ্দেশ্যই না থাকে, লক্ষ্যই না থাকে, তাহলে আপনার আশীর্বাদ নিয়েই বা আমি কি করব? আপনিই বলে দিন প্রভু, এক উদ্দেশ্যহীন জীবনের জন্য কেন ওই দৈব যজ্ঞ থেকে আমার উৎপত্তি হলো? যখন আমার পিতা, আমার ভ্রাতাই আমাকে স্বীকার করলেন না, তখন এই জীবন রেখেই বা কি লাভ? আমার এই দিশাহীন জীবনে দিশা দেখান প্রভু, আমাকে পথ দেখান, না হলে এই জীবন আমাকে ত্যাগ করতে হবে।
প্রভু। হে যাজ্ঞসেনী, এই মৃত্যুলোকে জন্ম নেওয়া প্রত্যেক প্রাণীর জীবনের একটি উদ্দেশ্য থাকে। তাহলে তুমি কেন ভাবছো যে তোমার জীবন উদ্দেশ্যহীন? বরং তোমার এই জন্ম তো অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের জন্যই হয়েছে। আর গুরুত্বপূর্ণ কার্য ধৈর্য এবং স্থিরতার দ্বারাই সম্ভব, অকারণ ব্যাকুলতার দ্বারা নয়। প্রত্যেক প্রাণীর মতোই তোমার জীবনের উদ্দেশ্যও সফল হবে। সেটাই তোমার জীবনের যাত্রা। বিধির বিধান এবং নিজের উপর বিশ্বাস রাখো। সময় এলে সমস্ত উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। জন্ম দ্বারাই পরিবার প্রাপ্ত হয়, স্বীকৃতি বা অস্বীকৃতি দ্বারা নয়। তুমি পিতৃগৃহে ফিরে যাও, তোমার যাত্রা সেখান থেকেই শুরু হবে। পাঞ্চালবাসীগণ, আমি পাঞ্চাল নরেশ দ্রুপদ আপনাদের সঙ্গে আপনাদের যুবরাজের পরিচয় করিয়ে দিচ্ছি। রাজপুরোহিত মশাই, আমার পুত্রের অভিষেক করে তাকে যুবরাজের মুকুট পরিয়ে দিন। আচ্ছা। হে শিবানন্দ গোবিন্দ বরাহ পুরুষোত্তম পুণ্যম যশস্যম আয়ুষম দীর্ঘম্য প্রসিদ্ধতু। মহারাজ, এবার আপনি আপনার পুত্রকে শস্ত্র প্রদান করে যুবরাজ ঘোষণা করুন। পুত্র, এ কেবল শস্ত্র নয়, বরং এ তোমার পিতা, রাজ্য, প্রজা এই সকলের প্রতি তোমার দায়িত্বের প্রতীক। যুবরাজ ধৃষ্টদ্যুম্নে, 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 যুবরাজ ধৃষ্টদ্যুম্নের, যুবরাজ ধৃষ্টদ্যুম্নের জয়। ওখানেই দাঁড়াও কন্যা। ধৃষ্টদ্যুম্নের জয়। কি মনে করে তুমি এই রাজসভায় চলে এলে? এই রাজসভায় তো তোমার কোনো কাজ নেই। প্রণাম পিতা। আমি এখানে কোনো উদ্দেশ্যে নয়, নিজের গৃহে থাকতে এসেছি। তুমি ভুলে যাচ্ছ কন্যা, না এটা তোমার গৃহ আর না আমি তোমার পিতা। আপনি স্বীকার না করলেও বাস্তব চিত্র বদলে যায় না পিতা। ঠিক যেরকম দাদা ধৃষ্টদ্যুম্ন আপনার পুত্র, সেভাবেই আমিও আপনার কন্যা। দাদা আর আমি একই অগ্নিকুণ্ড থেকে জন্ম নিয়েছি, যে যজ্ঞ স্বয়ং আপনি করিয়েছিলেন। তাই যদি আপনি দাদাকে স্বীকার করতে পারেন, তাহলে আমাকে কেন নয়? এ কি প্রকার ন্যায় পিতা? কন্যা, আমি এখনো পর্যন্ত তোমায় আমাকে পিতা বলার অধিকার দিইনি। আর আমি যজ্ঞ পুত্র প্রাপ্তির জন্য করিয়েছিলাম, কন্যার জন্য নয়। আমি পুত্র লাভ করেছি, আমার যজ্ঞ সম্পন্ন হয়েছে। তাই আমি তোমাকে শুধু এটুকুই বলতে চাই যে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মহারাজ, তাহলে আপনি আমাকে এই কারণে অস্বীকার করছেন যে আমি একজন কন্যা? আমার কি এটাই দোষ যে আমি এক পুরুষ নই, বরং নারী? হ্যাঁ,
এটাই সব থেকে বড় কারণ। আমি কোনো কন্যার পিতা হতে চাই না। কন্যা মানে আমার কাছে কলঙ্ক। কন্যার পিতা হলে অপমান এবং উপেক্ষা ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। সেই জন্যই আমি কোনো কন্যা চাই না। মহারাজ, তাহলে আপনি বলে দিন আমি এখন কোথায় যাব আর কোনটাকে আমার গৃহ বলবো। সেটা আমার সমস্যা নয় কন্যা, আর না এটা আমার ভাববার বিষয়। তুমি স্বাধীন, যেখানে ইচ্ছে সেখানে যাও। যাও। দাঁড়াও বোন, তুমি কোথাও যাবে না। এ তুমি কি করছো পুত্র? যেতে দাও ওকে। না পিতা, আমরা এক গর্ভে হয়তো জন্মাইনি, কিন্তু একই যজ্ঞকুণ্ড থেকে উৎপন্ন হয়েছি। আর তাই কোনো সন্দেহই থাকতে পারে না যে এই আমার বোন। আর ওর জীবনে যদি কোনো রকম বিপত্তি আসে, তাহলে সংসার তো এটাই বলবে যে ধৃষ্টদ্যুম্ন তার বোনকেই রক্ষা করতে পারেনি। যেমন এক পিতার রাজ্যের প্রজার দায়িত্ব আমাকে সঁপে দিয়েছেন, ঠিক সেইভাবে আমার বোনের দায়িত্ব আমারই বহন করা উচিত মহারাজ। ও হলো পাঞ্চালের রাজকুমারী, আর ওর সম্মান মানে এই পাঞ্চালের মান সম্মান। আপনি ওকে স্বীকার নাও করতে পারেন, কিন্তু আমি ওকে এভাবে অসহায় ছাড়তে পারি না। আপনি স্বয়ং সাক্ষী, আমার জন্ম আপনার সংকল্প পূরণের উদ্দেশ্যে হয়েছে, তাহলে ওর জন্ম উদ্দেশ্যবিহীন কি করে হতে পারে? সেই জন্য পিতা, বিধির বিধান মনে করে আপনি ওকে নিজের কন্যা রূপে স্বীকার করুন। কিন্তু পুত্র, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি পিতা, আমার বোনের জন্য কখনোই আপনার অপযশ বা অপমান হবে না। যুবরাজ, শুধু তুমি বলছো বলে তোমার কথা আমি মেনে নিচ্ছি। আর হ্যাঁ, তোমার প্রতিশ্রুতির উপর আমার পূর্ণ বিশ্বাস আছে পুত্র। আর তাই এই কন্যাকে এই মহলে থাকার অনুমতি দিচ্ছি। শোনো কন্যা, শুধু নিজের পুত্রের কথায় তোমাকে আমি এই মহলে থাকার অনুমতি দিয়েছি, শুধুমাত্র থাকবার অনুমতি। আমি কিন্তু তোমাকে স্বীকার করে নিইনি, এটা মনে রেখো। এসো বোন, এবার তোমার সব চিন্তা তোমার এই দাদার উপর ছেড়ে দাও।
একজন রাজকুমারী সমগ্র রাজ্যের সম্পূর্ণতার প্রতীক। তাই এই পোশাক আর অলংকার এনেছি আমি। আমার এই অলংকারের কোনো প্রয়োজন নেই মা। আমার শুধু আপনার আর পিতার স্নেহ চাই। কেউ তোমাকে আপন না করলেও আমি তো তোমাকে আপন করে নিয়েছি।